আয়ুষের বেঁচে থাকার শেষ আশার আলোটুকু নিভিয়ে দিল এবার আয়ুষের বিপরীতে থাকা সেই অদৃশ্য শত্রু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে থাকুন। যে এই মুহূর্তে কিনা ডক্টররা ইন্দ্রাণী গাঙ্গুলকে বলতে থাকে যে দেখুন, পেশেন্টের কন্ডিশন যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল এবং আমরা আপনাদেরকে বলতে পারি যে তার বাঁচার চান্সেস 50-50। ঠিক সেই সময় কথা বলা মাত্র কুসুম যখন কিনা কান্নায় ভেঙে পড়ে এবং মীনাকে যখন কিনা বলতে থাকে যে একটা জিনিস বুঝতে পারছি না আমি বাপু, এখানে অসুস্থ হয়েছে আমাদের বাড়ির ছেলে, আমাদের বংশের ছেলের কি হবে না হবে তার কথা ভেবে তুমি এরকম চিৎকার করে বুক ফাটা কেন কান্না কাঁদছো, নেকা কান্না, আমি সেটাই বুঝতে পারছি না। তুমি কি মনে করছো এই সমস্ত নেকা কাঁদুনি কেঁদে তুমি চোখের জল ভাসালে কি দিদির মন জয় করে ফেলতে পারবে এবং তুমি আয়ুষের বউ হয়ে এই বাড়িতে চলে আসতে পারবে বলো তো? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র রাজশেখর গাঙ্গুলি যখন মীনাক্ষীকে ধমক দিয়ে বলতে থাকে যে মীনাক্ষী, অনেকক্ষণ ধরে তোমার মুখ থেকে আজে বাজে কথা আমি শুনেই চলেছি, তুমি ভুলে যাও না কিন্তু যে তোমার সমস্ত এই কথাবার্তার একটা সীমা আছে, তুমি সমস্ত সীমা যদি অতিক্রম করে যাও তাহলে কিন্তু আমি বাধ্য হবো তোমাকে ঘাট ধাক্কারি হসপিটাল থেকে বার করে দিতে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে দেবলীনা যখন কিনা বলতে থাকে যে আচ্ছা কুসুম যদি আবারও জাদুঘর সেজে ও যদি কোনোরকম কোনো ম্যাজিক দেখিয়ে আয়ুষকে আবারও বাঁচিয়ে তোলে তাহলে কি হবে? ওই মেয়েকে দিয়ে কোনোরকম কিন্তু বিশ্বাস নেই, আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে করে কিনা আয়ুষের বাচ্চা যতটুকু 50 চান্সেস আছে সেই চান্সেসটুকুও শেষ হয়ে যায়। ঠিক সেই সময় সেই আয়ুষের শত্রু যখন কিনা বলতে থাকে যে ওর বাঁচার চান্স 50 থেকে কী করে শূন্যতে নামিয়ে নিয়ে আসতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। যে কাজটা এখনও পর্যন্ত বারবার সুযোগ দেওয়া সত্ত্বেও দেবলীনা তুমি করে উঠতে পারোনি, সেই কাজটা আমি সম্পন্ন করবো এবং সেটা আজ রাতের মধ্যেই হবে এবং এই পরিবারের সমস্ত লোকেদের নাকের ডগা দিয়ে আমি সেখানে ঢুকে আমি আয়ুষকে শেষ করে দিয়ে আসবো এবং আমার প্রতিশোধ নেওয়া পূরণ করে এখান থেকে ওদের চোখের সামনে দিয়ে বেরিয়ে যাবো, অথচ কেউ টেরও পাবে না। তুমি আমার এই কথাটা মিলিয়ে নিও। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে কুসুমকে যখন কিনা রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম, আমার মনে হয় যে তোমার একবার ভেতরে যাওয়া উচিত। ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে কেন কথা বলো তো, আমরা পরিবারের লোকেরা কেউ যখন এখনো পর্যন্ত ভেতরে ঢোকার পারমিশন পাইনি সেই জায়গায় এই মেয়েটা কাজের লোক হয়ে সেখানে ঢুকে যাবে এবং আয়ুষের কী বা হয় বলো তো? যেখানে কিনা দিদি এরকম করে কেঁদেই চলেছে অথচ তার সত্ত্বেও দিদি কোনো মতে সাহস পাচ্ছে না তার ছেলেকে এক ঝলক দেখার, সেই জায়গায় কিনা এই কাজের মেয়ে হয়ে ওখানে চলে যাবে। ও কি আয়ুষের স্ত্রী বলো তো? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে কুসুম যখন বলতে থাকে যে না দেবীমা, আপনার আগে অধিকার আছে, আপনি বরঞ্চ জানা একবার অন্তত গিয়ে দেখে আসুন। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র শঙ্কর যখন বলতে থাকে যে হ্যাঁ রে মা, তুই গেলি না কেন, হাজার হোক তোর তো স্বামী। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে আমি কতটা অভাগী তুমি দেখেছো বাবা, আমি কতটা অপয়া, আমার কোনো মতে মনে হয় না যে এই পরিবারের জন্য আমি আদৌ কোনোদিনও ভালো কিছু নিয়ে আসতে পারবো। তার কারণে যবে থেকে আমাদের বিয়ে হয়েছে প্রথমে বড় সাহেবের এরকম ক্ষতি হলো, হার্ট অ্যাটাক হলো, তার পরবর্তীতে ছোটো সাহেবের অ্যাক্সিডেন্ট, আমি এতটাই অপয়া অলক্ষণী যেটা আমি বলে তোমাকে বোঝাতে পারবো না। তাই আমি কোনো মতে চাই না ছোটো সাহেবের সামনে যেতে। ঠিক সেই সময় রাতের অন্ধকারে সুযোগটাকে কাজে লাগিয়ে সেই শত্রু যখন কিনা দেবলীনাকে সঙ্গে করে নিয়ে আয়ুষের কেবিনে ঢুকে ঠিক তার পর মুহূর্তে আয়ুষকে ভুল ইঞ্জেকশন পুশ করে যখন কিনা আয়ুষকে মেরে ফেলার চেষ্টা করে, ঠিক সেই সময়ে আয়ুষকে মেরে ফেলার চেষ্টা হতে পারে এরকমই একটা আন্দাজ করা মাত্রই আয়ুষের জায়গায় যখন কিনা কুসুম শুয়ে পড়ে, ঠিক সেই সময় কুসুমের চক্রান্তটা কাজ করে যায়। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।